মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকছে ইয়াবা, রোহিঙ্গাদের পাশাপাশি জড়িত স্থানীয়রাও। মাদক চোরাচালান ঠেকাতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে বিজিবি। লোকেরা কম বলে যে আর কি ইয়াবা কয় এখান থেকে আসে এখান থেকে যায়। টেবিলে টিউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি। ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রামের ৪২% এলাকা, বড় মাত্রার ঝাঁকুনিতে ধসে পড়তে পারে ৫০,০০০ বহুতল ভবন। বিপর্যয় সামাল দিতে নেই প্রস্তুতি। চট্টগ্রামে প্রায় ১৪ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল। ৫,০০০ কেন্দ্রে দিনভর চলে কার্যক্রম। বাচ্চার ভবিষ্যতের জন্য, নিরাপত্তার জন্য এটা আমার খাওয়ানোর প্রয়োজন মনে হয়েছে, এর জন্য খাওয়াতে পারিনি, খাওয়ানোর পরে বলা যাবে। আশা করি এটা বাচ্চাদের জন্য ভালো হবে। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিনরাত সতর্ক পাহারা বা অভিযানের পরও থামছে না ইয়াবার আমদানি আর চোরাচালান। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া এমন কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। সীমান্ত বন্ধের পাশাপাশি নজরদারি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবী ও মাহফুজ মিঠু। জুনের এক বিকেল, এই রোদ আবার বৃষ্টি। কক্সবাজারের পালংখালী। বিজিবির এক চেকপোস্ট থেকে অপরটির দূরত্ব আধা কিলোমিটারের মতো। সেই পথে নজর যেমন সীমান্ত বাহিনীর, তেমনি অপরাধীদের। বলা হয়, বিজিবি সদস্যদের শিফট পরিবর্তন, ঝুম বৃষ্টি কিংবা সন্ধ্যা নামার আগে পরে নাপ নদীতে নামার মোক্ষম সময় মনে করে চোরাকারবারীরা। তাদের হাত ধরে এপার ওপার হচ্ছে নানা বৈধ অবৈধ পণ্য। ওপাশ থেকে আসছে সর্বনাশা ইয়াবা। তথ্য বলছে, এই মরণ নেশার এককভাবে বৃহৎ উৎপাদনকারী দেশ মিয়ানমার। বলা হয়ে থাকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত। চোরাচুরি যদি না হইলে আর টেবিলে টিউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি। তো এই আমরা নিরাপত্তা চাই। লোকেরা কম বলে যে আর কি ইয়াবা কয় এখান থেকে আসে এখান থেকে যায়। ঘর পাড়ারা যেতারা আছে তারা জানিব দিন জনসাধারণ এসব হাসকার্ম কখনো জানতে পারবে না। সম্প্রতি কক্সবাজার সদর হাসপাতালে এক মা ও তার ছেলের পেট অপারেশন করে ৩৭টি পুঁটলি বের করেন চিকিৎসকরা, যার মধ্যে ছিল ১৭৫০ পিস ইয়াবা। সন্দেহের বশে তাদের আটক করেছিল পুলিশ। কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তারা। আমাকে ওই নতুন বিড়ির লোক থাকবে, উনি আমাকে কোথায় নিবে সেটা বলে নাই, আমাকে এমনি বলছে ঢাকা যাওয়ার কথা। বিজিবি বলছে, সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান আরাকান আর্মির অর্থের বড় উৎস হওয়ায় সেটির উৎপাদন ও চোরাচালানে নতুন নতুন কৌশল নিচ্ছে তারা। সীমান্ত নিরাপত্তা আরও বাড়াতে তাই কাজ করছে সরকার। এই যে যুদ্ধপ্রবণ যে জায়গাটা, এইটার অর্থনীতি অনেকটাই ইয়াবা কেন্দ্রিক। তো ইয়াবা তারা যদি এটা বিক্রি করতে পারে, সেখানে তাদের এই অর্থনৈতিক জায়গা তাদের স্থিতিশীল থাকে। একই সাথে এই এলাকার অনেক মানুষ এই ইয়াবা চোরাচালানের সাথে সংশ্লিষ্ট। ইয়াবা চোরাচালানের ক্ষেত্রে মিয়ানমারের একদম নাগরিক যারা, তারা কিন্তু ইনভলভ কম হয়। স্পেশালি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি জনগণ যারা, অনেকাংশে তারাই এটার সাথে সরাসরিভাবে ইনভলভ থাকে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত ২৭০ কিলোমিটারের মতো। এরই মধ্যে পুরো সীমান্তে ড্রোন মোতায়েনের পর কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাপ নদীর মাঝে এই যে কেওড়া বন, তার ঠিক ওপাশেই মিয়ানমার। আর এই বনের সুবিধা এবং নদীর সুবিধায় নিয়ে থাকেন চোরাকারবারীরা। দুপাশে ব্যাপকভাবে সক্রিয় এই চোরাকারবারীরা বিজিবির দুটি পোস্টের মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটি গড়ে ৭ থেকে ৮০০ মিটার, তার সুযোগ নেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী তথা সীমান্তরক্ষী বাহিনী বলছে, স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া
এ অঞ্চলে ইয়াবাসহ চোরাচালানি রোধ করা সত্যিই দুষ্কর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পালংখালী, কক্সবাজার। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। এই অঞ্চলে ঘন ঘন কম্পন বড় দুর্ঘটনার পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অপরিকল্পিত বন্দরনগরীর ৪২% এলাকা এবং ৫০,০০০ বহুতল ভবন অতি ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই তুলনায় সম্ভাব্য বিপর্যয় সামাল দিতে প্রস্তুতি নেই বললেই চলে। কদিন পরপরই ভূমিকম্প অনুভূত হয় চট্টগ্রাম অঞ্চলে। গত ফেব্রুয়ারিতেই হয়েছে ৫ দফা, যা বড় ভূমিকম্পের পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর আবারও আলোচনায় এই শঙ্কা। বিশেষজ্ঞদের তথ্যমতে গত ১০ বছরে চট্টগ্রাম ও আশপাশে অন্তত ২৮০ দফা ভূমিকম্প হয়েছে। সর্বোচ্চ মাত্রা ছিল ৫.৯। বেশিরভাগের উৎপত্তিস্থল পূর্ব ও দক্ষিণ পূর্বে ইন্দো বার্মা ও আরাকান বেল্ট এবং মিয়ানমার সীমান্ত ঘেঁষা সক্রিয় ফাটল অঞ্চলে। এখন সেখানে অনেক এনার্জি স্টোর হয়ে আছে এবং ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এখন যে কোনো সময় ওখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি। চট্টগ্রামের নগরায়ন এমনিতেই অপরিকল্পিত, ইমারত নির্মাণ বিধিমালাও উপেক্ষিত। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম শহরের ২৯% এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ১৩% এলাকা অধিক উচ্চ ঝুঁকিপূর্ণ। দক্ষিণ পতেঙ্গা, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ি, সরাইপাড়া, দক্ষিণ আগ্রাবাদ, দক্ষিণ কাট্টলী ও গোসাইলডাঙ্গা বেশি ঝুঁকিতে। ভূমিকম্প সহায়ক ভবন হিসাবে নির্মাণ করার জন্য যা যা অনুসরণ করতে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এইটার প্র্যাকটিস ছিল না মানুষের মধ্যে। যারা ভবন নির্মাণ করে তাদেরকে বেশিরভাগ সময় ইঞ্জিনিয়াররা মিসগাইড করে। ২০২৫ সালে সিডিএর প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের অন্তত ৬৫% অর্থাৎ ৫০,০০০ বহুতল ভবন ধ্বংসের ঝুঁকিতে। বড় মাত্রার ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি ২.৫ লাখ মানুষের প্রাণহানির সংখ্যা রয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত চট্টগ্রাম? নতুন যতগুলো বিল্ডিং হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যদি আপনি কোনো একটা বিল্ডিংকে ধরেন তাহলে এটা খুব সহজে এটাকে সমাধা করা যায়। কিন্তু একটা বিল্ডিং যখন ৮তলা ১০তলা হয়ে যায় তখন মানুষ প্রশ্ন করে আপনারা সিডিএর লোকেরা ছিলেন কোথায়? ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবেলা করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই ফায়ার ব্রিগেড এর সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যেমনটি এতক্ষণ প্রতিবেদনই দেখছিলাম, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। আমরা এই ব্যাপারে কথা বলবো সহকর্মী আলামিন শিকদারের সঙ্গে। আলামিন, অপরিকল্পিত নগরায়ন নিয়ে প্রথমত সংশ্লিষ্টরা কি বলছেন, আর ভূমিকম্প থেকে রক্ষা পেতে কি কি পদক্ষেপ নেওয়ার কথা বললেন তারা? চট্টগ্রামের গত ২০২৫ সালের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী ৬৫% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এই যে কিছুদিন পরপরই আমরা দেখছি ১ মাসের মধ্যে কয়েকবার ভূমিকম্প হচ্ছে, যেটা ভূমিকম্পের বড় ধরনের ভূমিকম্পের একটি পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। তাদের এই পূর্বাভাস যদি সত্য হয়, যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, চট্টগ্রাম শহরের বেশ কিছু বহুতল ভবন, সেই বহুতল ভবন কিন্তু আমরা বলতে পারি যে ধসে পড়তে পারে। এছাড়া বেশ কিছু ভবন রয়েছে যেগুলো অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে ভবন নির্মাণের যে ধরনের নিয়ম নীতিগুলো রয়েছে বা যে পরিকল্পনার অনুমোদন নিতে হয়, সেগুলো কিন্তু তারা মানছে না। অনেকে যে বিষয়টি আপনি বললেন যে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আমরা ভূমিকম্প প্রবণ উন্নত বিশ্বের যে দেশগুলো যেগুলো ঘুরে দাঁড়িয়েছে তাদের সাথে যদি উদাহরণ দিয়ে মিলাতে যায়, তারা কিন্তু অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে কিভাবে ভূমিকম্প থেকে সেই ভবনগুলোকে বাঁচানো যায়, সেগুলো কিন্তু বাংলাদেশও শুরু করতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এবং তারা বলছেন যে চট্টগ্রামে থেকে শুরু করে বাংলাদেশে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে, সেগুলো বেশিরভাগ ভবন নির্মাণ করছেন রাজমিস্ত্রিরা, নির্দেশনা না নিয়ে, কোনো ধরনের ডিজাইন না নিয়ে সেটা বানানো হচ্ছে, যার কারণে সেটা ভূমিকম্পে চরম ঝুঁকিতে থাকে। এছাড়াও যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় ভবন নির্মাণের ক্ষেত্রে, যে ইট, বালু, সিমেন্ট, সেগুলোর পরিপূর্ণ যে মিক্সড, সেটাও কিন্তু আসলে করতে পারে না রাজমিস্ত্রিরা, যার কারণে অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে বড় ধরনের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে যে ভবন নির্মাণ করছে তারা, এবং সেই ভবনে যারা বসবাস করছেন তারাও ঝুঁকিতে থাকছেন। যে কোনো সময় যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, সেক্ষেত্রে বড় ধরনের একটি
দুর্ঘটনার সংখ্যা কিন্তু করা যায়, যেখানে আমরা বলতে পারি যে বেশ প্রাণহানির সংখ্যাও কিন্তু থেকে যাচ্ছে। এগুলো থেকে উত্তরণ করার জন্য অবশ্যই প্রয়োজন যে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে, সে তাদের কাছ থেকে যে নিয়ম অনুযায়ী যে অনুমোদন, ভবন নির্মাণের নকশা দেখানো থেকে শুরু করে মাটির যে টেস্ট, যেটাকে সয়েল টেস্ট বলা হয়, সেই সয়েল টেস্টের মাধ্যমে সেখানে ঠিক কতটুকু অর্থাৎ কততলা ভবন নির্মাণ করা যাবে সব কিছু মাথায় নিয়ে কিন্তু ভবনগুলো নির্মাণ করা উচিত। ছোঁয়া, অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। চট্টগ্রামের দিনব্যাপী ক্যাম্পেইনে প্রায় 14 লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল। জেলা ও মহানগরীর 5000 কেন্দ্রে চলে এই কার্যক্রম। 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের। 6 থেকে 59 মাস বয়সী শিশুদের কোলে নিয়ে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে আসতে থাকেন অভিভাবকেরা। উদ্দেশ্য ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো। এখানে আসছি আমি রেজিস্ট্রেশন নিয়েছি ও জ্বরের ইয়েটা দেওয়ার জন্য। তখন জানতে পারছি যে এক টাকা আছে। এখনো তো খাওয়াতে পারিনি, খাওয়ানোর পরে বলা যাবে। আশা করি এটা বাচ্চাদের জন্য ভালো হবে। অনেকে ওগুলো বুঝে না, যদিও বা এখন ক্যাম্পেইন হচ্ছে, প্রচারণা হচ্ছে, দিচ্ছে, খাওয়াচ্ছে। বাচ্চার ভবিষ্যতের জন্য, নিরাপত্তার জন্য এটা আমার খাওয়ানোর প্রয়োজন মনে হয়েছে, এর জন্য আসছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্দরনগরীর 41টি ওয়ার্ডের 7টি জোনে 1321টি অস্থায়ী কেন্দ্রের পাশাপাশি বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথ শিশুদেরও টিকা দেওয়া হচ্ছে বলে জানান। 1321টি সেন্টার রয়েছে 7টি জোনের মাধ্যমে। আমরা মনে করছি যে পথ শিশুরাও এখানে থাকবে। 6 মাস থেকে 11 মাস, 12 মাস থেকে 59 মাস, সেই সব শিশুরা আমাদের এই সেন্টার থেকে টিকা নিতে পারবে। এবার চট্টগ্রাম জেলার 15 উপজেলায় 8,42,000 শিশুকে এবং সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডে 5,62,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ভিটামিন ক্যাপসুল খাওয়ার সাথে সাথে আমরা পুষ্টিপাত্র আমরা প্রচার করছি আমরা। টিকার পাশাপাশি মায়ের দুধও খাবে এবং যে পুষ্টিকর খাবার যেগুলো আছে স্বাভাবিক খিচুড়ি, পায়েস, শাকসবজি এবং সেগুলো খাওয়া দাওয়া করবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে চকরিয়া বড়ইতলী ইউনিয়নের মহাজের পাড়া এলাকায় চকরিয়া পেকুয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাজের পাড়া এলাকার মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ রাসেল। স্থানীয়রা জানায় সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মাহবুব, রাসেল ও শাহেদ। কাঁচা সড়ক থেকে চকরিয়া পেকুয়া সড়কে উঠলে এই পেকুয়াগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক মাহবুবের। আহত অবস্থায় অন্য 2 জনকে হাসপাতালে নেওয়া হলে রাসেলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পুলিশ জানায় মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল দেশি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে আবার আন্দোলনে যাচ্ছে বন্দর রক্ষা কমিটি। দেশের স্বার্থ উপেক্ষা করে ইজারা দিতে একটি চক্র সক্রিয় বলে অভিযোগ তাদের। 5 দফা দাবিতে আগামী 1 জুলাই রাজপথে কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনকারীরা। বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বছর 2 ধরে। ইজারা নিতে বাংলাদেশের 3টি প্রতিষ্ঠানও এখন সক্রিয় বলে শোনা যাচ্ছে। বন্দরের কোনো স্থাপনা দেশি বিদেশি কাউকে ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বন্দর রক্ষা কমিটি। দেশি বিদেশি অনেক চক্র এখানে যুক্ত আছে এবং সরকার বদলায় কিন্তু এই চক্র বদলায় না। চুপিসারে এই চুক্তিগুলি হচ্ছে, চুক্তির শর্ত প্রকাশ করা হচ্ছে না এবং এই হ্যান্ডলিং চার্জটাকে ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মানে কেন, যাদের কাছে হস্তান্তর করা হবে তারা যেন এসে বলতে পারে যে এটা আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে তারা যেন অতিরিক্ত মুনাফা করতে পারে, সেই পথটাকে এখনই তৈরি করা হলো। একই দিনে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জারি হওয়া 2টি পৃথক চিঠিতে পরস্পর বিরোধী নির্দেশনা এবং চুক্তির শর্ত ও প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। বিশেষ করে গণতান্ত্রিক সরকারকে ব্যাখ্যাতে ফেলার জন্য ডিপিওয়ার্ল্ডের এই চুক্তিকে আগে নিয়ে যাচ্ছেন। এই গত 1 সপ্তাহ পুরো ঢাকাতে মিটিং চলছে, নেগোসিয়েশন কমিটির মিটিং, এবং আরেকটা সাপোর্ট কমিটি করে দিয়েছেন যে এইটা হস্তান্তর কীভাবে করবেন। ইতিমধ্যে ডিপিওয়ার্ল্ডে কিছু
কর্মকর্তা বন্দরে অবস্থান করছে না। বন্দর সব কিছু করছে, তারপরে লাভজনক প্রতিষ্ঠান কেন বন্দর এইটা বিদেশিদের দিতে হবে? আমাদের ঘামে শ্রমে রক্তে গড়ে ওঠা বন্দর কেন বিদেশি দেবে? এটা আমাদের প্রশ্ন। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বন্দর রক্ষা কমিটির নেতারা। কন্টেনার হ্যান্ডলিং ডে বাই ডে যখন বৃদ্ধি পাচ্ছে, আমাদের শ্রমিক কর্মচারীদের যখন অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, আমরা চালাতে যখন সক্ষম হচ্ছি, তখনই আজকে বিদেশি বিনিয়োগরা আজকে এটাকে লুপে নেওয়ার জন্য চেষ্টা করছে। ডিপি ওয়ার্ল্ড সহ এবার বিদেশি কোনো প্রতিষ্ঠানকে যদি ইজারা দেওয়া হয়, তাদের লভ্যাংশের মাধ্যমে দেশীয় বিদেশি মুদ্রাও বাংলাদেশ থেকে চলে যাবার একটা ঝুঁকি তৈরি হয় বলে আমরা মনে করি। বিদেশিদের দেবার আমাদের কোনো প্রয়োজন নাই, এইটাই হলো মূল কথা। আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি না কেন? 5 দফা দাবিতে আগামী 1 জুলাই চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ডিজিটাল হাসপাতালে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের 6ষ্ঠ তলায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম। এ সময় তিনি হাসপাতালে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আগামীতে হাসপাতালের সকল আর্থিক লেনদেনের স্বচ্ছতার বিষয়ে শেয়ার হোল্ডারদের নিয়মিত অবহিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পবিত্র হজ পালন করে আসা হাজিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুনর্মিলনী। নগরীর জিএসসি কনভেনশনে বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সঠিকভাবে হজ পালনের নিয়মকানুন এবং বিভিন্ন প্রক্রিয়া তুলে ধরেন। টিকিট ও ফ্লাইট সংকট, খরচ বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। পরে আগামী বছরের হজ নিবন্ধন ফর্ম বিতরণ করা হয়। এ সময় অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রিমিয়ার ইউনিভার্সিটির জিএসসি ক্যাম্পাসে ফিনটেক প্রতিষ্ঠান বৃদ্ধি ও লঙ্কা বাংলা আয়োজিত এই কর্মশালায় পুঁজিবাজারে খুচরো বিনিয়োগকারীদের সঠিক পদ্ধতিতে বিনিয়োগ সম্পর্কে ধারণা দেন আলোচকরা। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়েও আলোচনা করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিল চালু করা এবং বকেয়া পাওনার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এশিয়াটিক কটন মিলের শ্রমিক কর্মচারীরা। নগরীর আতুরার ডিপো এলাকায় মিল গেটের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন 30 বছর ধরে বন্ধ থাকা এশিয়াটিক কটন মিলের 1200 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। 300 জনের মৃত্যু হয়েছে। বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালু না করলে অনশন অবস্থান, ধর্মঘট সহ বিটিএমসির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।